আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, মিরিদ একাডেমি কর্তৃক আয়োজিত বিজ্ঞান ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। ক্লাসের বিষয় সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় পদার্থের গঠনের পার্ট 4 থেকে 8। গত ক্লাসে আমরা যে বিষয়গুলো পড়েছিলাম গঠনের মৌলিক পদার্থ, যৌগিক পদার্থ এবং মিশ্র পদার্থ নিয়ে আলোচনা। হালকা যদি রিক্যাপ করি, শুরু করা যাক। অর্থাৎ পদার্থের গঠন আমরা বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করি প্রতিদিনের জীবনে। বায়ু, পানি, লোহা, খাদ্যদ্রব্য, চক ইত্যাদি বিভিন্ন ধরনের পদার্থ ব্যবহার করি। এগুলোর মাধ্যমে আমরা পদার্থ অর্থাৎ মৌলিক এবং যৌগিক এবং মিশ্র পদার্থ সম্পর্কে জানছিলাম। মৌলিক পদার্থ কি? যে সকল পদার্থ ভাঙলেই শুধু ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না, তাকে মৌলিক পদার্থ বলে। আর যৌগিক পদার্থ হলো যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায়, তাদেরকে যৌগিক পদার্থ বলে। আর মিশ্র পদার্থ কি? মৌলিক এবং যৌগিকের সমন্বয়ে যেই পদার্থটি তৈরি হয় সেটিকে আমাদের মিশ্র পদার্থ। তারপর বিভিন্ন ধরনের আমরা সংকেত জানছিলাম বা কেমিক্যাল ফর্মুলা জানলাম। চক CaCO3, চিনি, তারপরে সোডিয়াম ক্লোরাইড বা সুক্রোসের রাসায়নিক নাম হচ্ছে কি? সুক্রোজ। এবং লোহা, আয়রন, Cu মানে কপার বা তামা, এগুলো লোহার সজ্জিত, এগুলো তোমরা পড়ে নিবে সুন্দর মতো। তারপরে আমরা এখানে ক্ষুদ্রতম কণার মতবাদ দেখেছিলাম। তার মধ্যে আমি বলছিলাম এই জিনিসটা মুখস্থ রাখার জন্যে ডাল্টনের পরমাণুবাদ। এখানে 5টি টপিক আছে। এই গত ক্লাসে এইভাবে পড়ানো হয়েছে। গত ক্লাসটি যদি না করে থাকো দেখে নিবে, ইনশাআল্লাহ বুঝতে পারবে। অনুপরমাণু আমি একটি উদাহরণ দিয়েছিলাম ইট দিয়ে। অর্থাৎ আমরা বিল্ডিং তো আমাদের চোখের সামনে দেখতে পাই। এই বিল্ডিংটা তো এমনি তৈরি হয় না, এর পিছনে বিভিন্ন ধরনের মেরামত বিভিন্ন ধরনের কার্যক্রম করা হয়েছে, তারপর বিল্ডিং তৈরি হয়েছে। এই বিল্ডিংয়ের তৈরির অন্যতম একটি উপাদান যদি আমরা কল্পনা করি, ইটকে তুমি যদি হাতুড়ি দিয়ে ভাঙা শুরু করো, আমি গত ক্লাসে উদাহরণটা দিয়েছিলাম, এই ইটকে যদি তুমি হাতুড়ি দ্বারা ভাঙা শুরু করো তাহলে কি একটা পর্যায়ে খোয়া তৈরি হবে। এই খোয়াকে যদি তুমি আবারও ভাঙা শুরু করো, একটা পর্যায়ে কী হবে? দেখতে পাচ্ছি আমরা বিলীন হয়ে গেছে, মনে হবে আর কিছুই নেই। কিন্তু আসলে এটি বিলীন হয়ে যায় না, এটি এমন একটা পর্যায়ে পৌঁছায় যেটা আমরা পরমাণু হিসাবে জানি, যা খালি চোখে দেখা যায় না। এটি ইলেকট্রন মাইক্রোস্কোপে বা ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যায়। আমরা ডাল্টনের মতবাদ থেকে জানলাম পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি। অর্থাৎ এই যে একটা পদার্থ, যেমন ইটের কথা বলছি, ইটের কথা বলি, ইট একটা কঠিন পদার্থ। এই ইটটা কি? এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা, এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়েই কি গঠিত হয়েছে। এর মধ্যে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে যেগুলো পরমাণু। তারপরে এই ক্ষুদ্র কণাকে পরমাণু বলা হয়। তবে পরমাণু সাধারণত স্বাধীন বা মুক্ত অবস্থায় থাকতে পারে না। এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ। অর্থাৎ পরমাণু কি সাধারণত স্বাধীন বা মুক্ত, অর্থাৎ একা একা থাকতে পারে না, এরা একে অন্যের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে। অণুরা মুক্ত অবস্থায় থাকতে পারে। তাহলে অণু এবং পরমাণুর মেন একটা পার্থক্য যে আমরা যদি একটা পদার্থ থেকে ভাঙা শুরু করি, এমন একটা পর্যায়ে পৌঁছাবো যে পদার্থের পরে আমরা চোখে দেখতে পারবো না, এটা হচ্ছে পরমাণু। এখন পরমাণু এবং অণুর মধ্যে সুন্দর একটা ডিফারেন্স হলো, অণু স্বাধীন অবস্থায় থাকতে পারে না, কিন্তু অণু কি স্বাধীন অবস্থায় থাকতে পারে। এটা ফ্রি না, ফ্রি অবস্থায় থাকতে পারে না। আর এটা কি ফ্রি অবস্থায় থাকতে পারে। এখন পরমাণুর সুন্দর একটা সংখ্যা আমরা যদি এইভাবে দেই, যে এখন একটা জিনিস যদি আমি এখানে দেখাই, দেখো 1 মিনিট। আমরা ফার্স্টের দিকে পড়ছিলাম মৌলিক কথাটি পড়ছি, আর এর এগেইনস্টে আমরা এই পাশে লিখলাম কি? যৌগিক। মৌলিক পদার্থ পড়ছি কি? ওই পদার্থ থেকে ভাঙলে অন্য কোনো পদার্থ পাওয়া যাবে না। তাহলে মৌলিক মানে কি? মৌল। আর যৌগিক মানে কি? যৌগ। এই মৌলের সাথে কানেক্টেড হলো পরমাণু। তাহলে পরমাণুর আমরা মৌলিক ধরতে পারি, আর যৌগ অর্থাৎ অণু, তাহলে এইগুলোকে আমরা সিঙ্গেল ধরতে পারি, এগুলো কি ডাবল প্লাস, এগুলোকে আমরা কি এই জিনিসটা ভাঙলে, অর্থাৎ একটা এলিমেন্ট বা পদার্থকে তুমি যদি ভাঙো, ওই জিনিসটা ছাড়া অন্য কিছু পাবে না, এটা হচ্ছে মৌলিক। আর যৌগিক কি? একটা পদার্থকে ভাঙলে বা একটা এলিমেন্টকে ভাঙলে ওই দুই বা দুইয়ের অধিক জিনিস তুমি পদার্থ বা এলিমেন্ট পাবে। তাহলে আমরা পরমাণু সুন্দর একটা সংখ্যা দিতে পারি। পরমাণু হলো মৌলিক পদার্থের
এই যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে বা বজায় থাকে। অর্থাৎ পরমাণু হচ্ছে কি মৌলিক, এই যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, এই যে ক্ষুদ্র কণা দিয়ে গঠিত বলছে, তাহলে পরমাণু হলো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। তাহলে আমি যদি অক্সিজেনের এই যে পরমাণু এখানে দেখতে পাচ্ছ অক্সিজেন, আমরা O2, অক্সিজেনটা O2, তাহলে অক্সিজেনের ধরো এই যে একটা পরমাণু, দুটো পরমাণু এই জায়গায় আছে, এই যে একটা পরমাণু, এই পরমাণু হচ্ছে কি অক্সিজেনের একটি কণা, মানে যার মধ্যে কি মৌলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ বোঝাইছে কি যে অক্সিজেনের গুণাগুণ আছে, অর্থাৎ এর মধ্যে তুমি যতই ক্ষুদ্র নাও না কেন তার মধ্যে কি ওই এলিমেন্ট বা পদার্থের গুণাগুণই কি বজায় থাকবে। ঠিক আছে, তাহলে আমি একটু সামারি করি যে কি পড়াইলাম। কথা হলো পরমাণু ফ্রি থাকতে পারে না, একে অপরের সাথে যুক্ত হয়ে অণু গঠন করে, আর অণু কি ফ্রি থাকতে পারে। অর্থাৎ পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। এখন মৌলিক পদার্থের বেলায় শুধু ওই পদার্থের পরমাণুরা যুক্ত হয়ে অণু গঠন করে, যেমন দুটি অক্সিজেন পরমাণু যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করে। যেমন আমরা অক্সিজেন পরমাণু দেখতে পাচ্ছি দুইটা, দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা কেমিক্যাল বন্ড অর্থাৎ রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে অক্সিজেন অণু তৈরি করতে পারে। এরা কিন্তু ফ্রি থাকতে পারে নাই, স্বাধীন থাকতে পারে নাই বা মুক্ত অবস্থায় থাকতে পারে নাই। এগুলো দুটো নিজেদের মধ্যে নিজেরা বন্ড বা রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে অক্সিজেন একটা অণু তৈরি করছে। এখন অন্যভাবে বলা যায় অক্সিজেন নামে যে মৌলিক পদার্থ ক্ষুদ্র অণু দ্বারা তৈরি। এখন অক্সিজেন, এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা কিসের দ্বারা তৈরি? ক্ষুদ্র অণু দ্বারা তৈরি। অর্থাৎ ফার্স্টে যদি ছোট মনে করো এখানে একটা পরমাণু, এই যে ছোট একটা পরমাণু, এটা এমনি একটু ছোট ধরলাম, তার সে কি একটু বড় হলো অণু, তারপরেই তো আমাদের এই কাঙ্ক্ষিত সেই অক্সিজেনটা হলো। তাহলে আমরা ঠিক উল্টো দিক দিয়ে আসি এইভাবে যে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ কি অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ এই অণুকে যদি ভাঙো তাহলে অক্সিজেনের দুটি পরমাণু পাওয়া যাবে। ঠিক আছে, এখানে দেখো যে একটা পাত্রে অক্সিজেন গ্যাস রাখা আছে, অর্থাৎ যেহেতু একটি গ্যাসীয় পদার্থ সেহেতু একটা পাত্র যদি গ্যাসীয় পদার্থ রাখা হয় এর ভিতরে যে অণু আছে অণুগুলো কি একটু মুক্তভাবে থাকে আর কি, অণু পরমাণুগুলো মুক্তভাবে ছোটাছুটি করতে থাকে। এখানে দেখতে পাচ্ছ অণুগুলো মুক্ত অবস্থায় আছে, গ্যাসীয় পরমাণু অণুগুলো মুক্ত অবস্থায়। এবার যৌগিক পদার্থ যেমন পানির কথা বলে বিবেচনা করি, পানি H2O, একটি পাত্রে কয়েক ফোঁটা পানি নিয়ে ক্ষুদ্র কয়েক অংশ ভাগ করতে থাকি। ধরা যাক এক পর্যায়ে আমরা ছোট্ট এক ফোঁটা পানি পাবো। সেই এক ফোঁটা পানি অসংখ্য কণার তৈরি। অর্থাৎ মনে করে এই যে এক বালতি পানি আছে, এই এক বালতি পানি থেকে আমি কয়েক ফোঁটা পানি নিছি। আবার এই কয়েক ফোঁটা পানি দেখা যাবে কি আবার ছোট ক্ষুদ্র কণার সমন্বয় কি আবার অনেকগুলো কণার সমষ্টি, অসংখ্য কণার সমষ্টি। এক পর্যায়ে হয়তো একটি মাত্র, মানে এক পর্যায়ে দেখা গেল কি এইগুলো থেকে আমরা একটি মাত্র কণা নিলাম, শুধু সাপোজ একটি মাত্র কণা নিলাম, এই যে ক্ষুদ্র কণা থেকে কি একটি মাত্র, এই ক্ষুদ্র কণাটি হলো পানির অণু। তাহলে বোঝা গেছে পানির অণু কত ক্ষুদ্র। তাহলে এই যে ক্ষুদ্র জিনিস থেকে কি আমরা ক্ষুদ্র একটা জিনিস, এটা হচ্ছে আমাদের পানির অণু। পানি একটি অণু মুক্ত অবস্থায় থাকতে পারে। আমরা তো আগে জানি যে পানি যেহেতু অণু না, কি বলে মৌল না, এটা একটা অণু, তা এই অণুটা কি মুক্ত অবস্থায় থাকতে পারবে। তাহলে পানি আসলে কি, পানির অণুর সমষ্টি। আমরা যে এই যে এক বালতি পানির কথা বললাম, এইগুলো কি পানির অণুর সমষ্টি, বা এই যে ছোট একটি পানির কণা এখান থেকে একটা বালতি থেকে যদি নেই, এটাও কি পানির অণুর সমষ্টি আসলে। তাহলে পানি হলো কি H2O, অর্থাৎ একটি অক্সিজেনের সাথে দুইটি হাইড্রোজেন রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে কি পানি তৈরি করে। দেখুন একটা মজার বিষয়, আমরা যদি খালি চোখে দেখি অক্সিজেন একটা গ্যাস, হাইড্রোজেন কি একটা গ্যাস, কিন্তু তৈরি হলে উৎপন্ন হলো কি তরল জিনিস, পানি তো তরল। অর্থাৎ দুইটা এটা কি 2:1 অনুপাতে যৌগ গঠন করছে, 2:1 অনুপাতে, এটা কি একটা
তরল পদার্থ, অর্থাৎ গ্যাসীয় পদার্থ দুইটা রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত হয়ে একটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটা পদার্থ কি তৈরি করলো, অর্থাৎ গ্যাসীয় ছিল, তারপর তারা যুক্ত হয়ে রাসায়নিক বন্ধনে তরল পদার্থ উৎপন্ন করলো। এখন দেখো, একটি পানির অণুকে ভাঙলে আরও ক্ষুদ্রতম কণা পাওয়া যায়, এগুলো স্বাধীন থাকতে পারে না। অর্থাৎ ওই যে একটি পানির অণুকে যদি আরও ভাঙো তাহলে ক্ষুদ্র কণা পাওয়া যাবে, তবে সেগুলো স্বাধীনভাবে থাকতে পারে না, সেগুলো পানির বৈশিষ্ট্যকে ধারণ করে না, তারা আসলে পানির কণা থাকে না। একটি পানির অণুকে ভাঙলে একটি অক্সিজেন, অর্থাৎ ভাঙার পরে তুমি একটি অক্সিজেন, যেটা বললাম যে একটি অক্সিজেন এবং দুটি পরমাণু পাবে, অন্যভাবে বলা যায় যে একটি অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেন পরমাণু একটি পানির অণু গঠন করেছে। অর্থাৎ লাস্টে কি, এই যে এখানে দেখতে পাচ্ছ যে পানির অণু, এই যে একটা পানির অণু, এই যে দেখতে পাচ্ছ এটা একটা পানির অণু, এটা তুমি রাসায়নিকভাবে যদি বিশ্লেষণ করো তাহলে একটা অক্সিজেন পরমাণু পাবা, এটা কি একটা অক্সিজেন পরমাণু। ও কিন্তু ফার্স্টে কি মুক্ত অবস্থায় ছিল, কিন্তু মুক্ত অবস্থায় থাকতে পারে না, পরে এর মাধ্যমে যৌগ গঠন করে কি একটা যৌগ গঠন করছে, এগুলো যুক্ত একটা যৌগ গঠন করছে। অক্সিজেন পরমাণু দুইটি হাইড্রোজেনের সাথে যুক্ত হয়। এখানে দেখো একটা কোণ দিয়ে আছে 104.5 ডিগ্রি এই অ্যাঙ্গেলে, অর্থাৎ একটা অক্সিজেনের সাথে আমি যদি একটা অক্সিজেন পরমাণুর সাথে এই অ্যাঙ্গেলে, এটা হচ্ছে বন্ড, এই যে এটা আমরা যেটা হাতের মধ্যে দিচ্ছি এটা হাইপেন না, এটা হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধনের চিহ্ন বা হাত বলে, রাসায়নিক বন্ড বা কেমিক্যাল রাসায়নিক বন্ধন, এবং এইচ এর মাঝে যেই কোণটা উৎপন্ন করবে সেই কোণটা হচ্ছে 104.5 ডিগ্রি, 5 ডিগ্রি, ঠিক আছে। অর্থাৎ এই যে প্রথম অক্সিজেন পরমাণু এবং হাইড্রোজেনের দুটো পরমাণু যুক্ত হয়ে কি, হাইড্রোজেন দুটো পরমাণু যুক্ত হয়ে একটা পানির অণু গঠন করছে বা যৌগ গঠন করছে H2। এখন একটা কাজ দিছে, দেখো তুমি মানে সহজে জিনিসটা বানাইতে পারবে। যেমন একটা তোমার বাসায় আলু তো থাকেই, বা যারা গ্রামে আসো তারা কাদামাটি আছে, যে কাদামাটি দিয়ে ছোটো একটা বলের মতো বানাইলে বা মার্বেল বানাইলে তারপরে তৈরি কি মার্বেল ও কাঠি দিয়ে পানি এবং অক্সিজেন মডেল তৈরি করতে পারবে, এর সাথে যুক্ত করে কি আলু দিয়েও তো তৈরি করতে পারবে। এটা আর কি কাজ দিচ্ছে, তোমরা মজা করে করবে। এবং হাইড্রোজেন পরমাণু দেয় অক্সিজেন পরমাণুতে 160 ডিগ্রি মডেল ইত্যাদি তৈরি করে, ঠিক আছে। কথা সম্ভবত একটু দ্রুত আছে, তোমরা ইনশাল্লাহ একটু রিক্যাপ করবে, আর যদি একটু সমস্যা হয় তাহলে আস্তে আস্তে করার চেষ্টা করবো, কমেন্টে জানাবে ইনশাল্লাহ। দেখো তাহলে পরমাণু এবং অণুর মধ্যে পার্থক্য সম্পর্ক বোঝা গেল। এখন দেখো কি, কারণ আমরা তো বললাম যে পরমাণু হলো ক্ষুদ্রতম কণা দ্বারা পদার্থ দ্বারা তৈরি, এটা স্বাধীন অবস্থায় থাকতে পারে না। এই হলো আমাদের পরমাণুর কথাবার্তা। যদি দুই বা ততোধিক পরমাণু মিলে, অর্থাৎ পরমাণু যোগ পরমাণু করেই কি আমরা অণু পাই। অর্থাৎ একটা পরমাণু, যেমন আমি যদি একটা পরমাণু ওইভাবে না বলি, এমনি যদি একটা অক্সিজেন যোগ অক্সিজেন, একটা পরমাণু একটা পরমাণু, এই পরমাণু দ্বারা কি O2 গঠন হলো, কিন্তু এটাতে একই ধরনের পরমাণু দ্বারা তৈরি হলো, এটা হলো কি মৌলের অণু, এটা কি মৌলের অণু। কিন্তু যদি এখানে মনে করো আমি যেটা তৈরি করলাম ওই একই জিনিস উদাহরণ দিই, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। ছিল কি হাইড্রোজেন দুইটা ছিল, অর্থাৎ আমি এইভাবে লিখি যে হাইড্রোজেন এবং অক্সিজেন যুক্ত হয়ে H2 দিয়ে দিলাম, অর্থাৎ এই দুটো যুক্ত হয়ে কি হলো H2O। দেখো এইখানে উৎপন্ন হইলো অণু, এইখানে অণু উৎপন্ন হইলো, কিন্তু এখানে ছিল কি একই পরমাণু মিলে কি একটা অণু গঠন হয়েছে, এখানে কি ভিন্ন ধর্মী দুইটি পরমাণু দিয়ে একটি অণু গঠন হয়েছে। তাহলে এটা হলো কি আমাদের মৌলের বা পরমাণু অণু, আর কি যৌগিক যেহেতু সেটা কি এটা যৌগের অণু। তাহলে অণু হলো দুই ধরনের, একটা হলো মৌলের অণু আর একটা কি যৌগের অণু, মানে যৌগ থেকে যে অণু পাওয়া যাবে সেটা হলো যৌগের অণু, আর মৌল বা পরমাণু থেকে যেটি পাওয়া যাবে কি সেটা হচ্ছে আমাদের কি মৌলের অণু, ঠিক আছে। তাই এখানে দেখো বলছে যে একই ধরনের পরমাণু মিলে মৌলিক পদার্থের অণু গঠন করে, আর দুই বা ততোধিক পদার্থের পরমাণু মিলে যৌগিক পদার্থে অণু স্বাধীন অবস্থায় থাকতে পারে। আগেই তো বলা, এটুকু ইনশাল্লাহ আশা করি বোঝা গেছে। যদি না বোঝা যায় পিছন থেকে একটু টেনে দেখবে, ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবে। দেখো পার্ট 6, অর্থাৎ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, পরমাণু এবং প্রতীক। পরমাণু তো বললাম যে পরমাণু হলো মৌলিক পদার্থের, একটু আস্তে আস্তে যাই এখন। পরমাণু কি, পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ অক্ষুণ্ণ থাকে। অর্থাৎ তুমি মনে করো যে তোমাদের বাসার চালের ড্রাম আছে, এখন চাউলের ড্রামে তো অনেকগুলো চাউল আছে, ওই চাউলের ড্রামে কি অনেকগুলো চাউল আছে, ওই চাউল থেকে তুমি একটা চাউল নিলা, তাও কি গুণাগুণ তো আর কি বলে গুণাগুণ তো আর কোনো চেঞ্জ হচ্ছে না, ওইটাও চাউল, ভিতরে যা আছে কি চাউল, অত পরিমাণে বেশি ছিল, সেখান থেকে তুমি একটা অণুর মধ্যে ওই চাউলটা কি
ওই যে তুমি একটা চাউল নিলা, ওই একটা চাউল দেখা গেল কি অনেকগুলো পরমাণুর ক্ষুদ্র 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 পরমাণুর সমন্বয় তৈরি। ঠিক আছে, বোঝা গেছে? এখন আশা করি যে ইনশাল্লাহ তুমি একটু হইলেও ক্লিয়ার হইতে পারছো। আচ্ছা, প্রতীক জিনিসটা কি? আসো, প্রতীক হলো সিম্বল। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা মৌল বা মনে করো সাপোজ কোনো একটা নাম, একটা নিক নেম ধরা যায়। তুমি নিক নেম আসলে হয় না, কারণ নিক নেম তো একটু বড় হয়। আচ্ছা, প্রতীক হলো এমন একটা জিনিস, অর্থাৎ নামের সংক্ষিপ্ত রূপ। মানে কোনো একটা মৌল, এতক্ষণ আমরা যে মৌল বা পরমাণু শুনলাম, ওই মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ হচ্ছে তোমার প্রতীক বা সিম্বল। ঠিক আছে, যেমন আমরা অক্সিজেন পড়লাম, এখন অক্সিজেনের বানান কি? ও এক্স ওয়াই, মানে এই যে এখানে কি আছে নাকি দেখাই? তাহলে এই যে আছে, দেখো, ও এক্স ওয়াই জি ই এন, অক্সিজেন। এখন এই যে অক্সিজেন নাম, এই পুরোটা যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের যোগ্য লিখতে একটু সমস্যা হবে। এই জন্য ও দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ প্রতীক হলো কি? কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। পড়ে নেবে, সমস্যা নেই। তাহলে আমরা দুটো সংখ্যা এখান থেকে শিখলাম। তাহলে আগের পার্টে তোমরা জেনেছো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু ভিন্ন ভিন্ন হয়। সাপোজ আমরা জানি অক্সিজেনের মৌলের পরমাণু একরকম, কার্বনের পরমাণু আর একরকম। ঠিক আছে, এখন প্রশ্ন হলো সর্বমোট কতগুলো মৌল বা মৌলিক পদার্থ আছে বা কত রকমের পরমাণু আছে? একটা প্রশ্ন আসে না? তাহলে আমাদের মোটামুটি আমাদের পর্যায় সারণী নামে রসায়নের একটা মানচিত্র আছে, সেখানে মোট 118টি মৌলিক পদার্থ আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ 118টি মৌল সেখানে স্থান পেয়েছে পর্যায় সারণীতে, মানে পেরিয়ডিক টেবিল। তোমরা সার্চ দিলে দিতে পারো পেরিয়ডিক টেবিল। এখন ওই 118টি মৌলের ভিতরে 98টি প্রকৃতিতে পাওয়া যায়। আচ্ছা, মজার ব্যাপার কি জানো? যে আমাদের শরীরেই কিন্তু মানে ভিন্ন ভিন্ন 26টি বিভিন্ন ধরনের মৌল আছে। আমি যদি একটু বলি তাহলে ভালো লাগবে। যেমন আমাদের শরীরে অক্সিজেন আছে, আমরা বাতাস নেই। পরে কার্বন আছে, হাইড্রোজেন আছে, নাইট্রোজেন আছে, ক্যালসিয়াম আছে। অনেকে বলে না যে তোমার ক্যালসিয়ামের অভাব, ক্যালসিয়াম আছে। তারপরে আয়রনের কথা, তারপরে ফসফরাস, পটাশিয়াম, সালফার, সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, দস্তা, তামা, মানে তামা তোমরা পড়লাম, ম্যাঙ্গানিজ, ফ্লোরিন, সিলিকন, আয়োডিন, ক্রোমিয়াম, কোবাল্ট, সেলেনিয়াম, নিকেল, টিন, ভ্যানাডিয়াম, তারপরে বোরন, মোলিবডেনাম। তোমার মুখস্থ রাখা হবে। এই ভিন্ন ভিন্ন 26টি মৌল আমাদের কিন্তু শরীরে আছে। আচ্ছা, যেখান থেকে আসলাম, অর্থাৎ মোট আমাদের পর্যায় সারণীতে 118টি মৌল কি স্থান পাইছে। হ্যাঁ, এর মধ্যে আমরা প্রকৃতিতে পাই হচ্ছে 98টি। এখন 98 থেকে 118 বিয়োগ দাও, তাহলে বিয়োগ দিলে দেখতে পারবে যে 20 থাকবে। এই 20টি হলো কৃত্রিমভাবে, অর্থাৎ গবেষণাগারে বিজ্ঞানীরা কি তৈরি করেছেন। কৃত্রিমভাবে কি মানে আর্টিফিশিয়াল, মানে মানুষ দ্বারা তৈরি। আর 98টি কি প্রকৃতিতে পাওয়া যায়। এখন প্রতিটি মৌলিক পদার্থের একটি নাম আছে। অর্থাৎ আমাদের আমরা যেমন মানুষ, আমাদের বিভিন্ন ধরনের নাম আছে, যে নামগুলো দ্বারা কি আমাদের সংক্ষেপে, অনেকে আছে আমাদের ফ্রেন্ড বা বন্ধু বান্ধবী, আমাদের কি কোনো সংক্ষিপ্ত কোনো ক্ষুদ্র নামে ডাকে, যার মধ্যে আমরা বুঝি যে আমাদেরকে ইন্ডিকেট করতেছে। যেমন আমাদের খুব সংক্ষিপ্ত, যেমন তোমার নাম একটা খুব ছোট একটা নামে তোমার বান্ধবী তোমাকে ডাকতেছে, যে নামে তুমি তার ডাক শুনতেছো, বা তোমার কোনো বন্ধু ডাকতেছে, তোমার বন্ধুটাকে তুমি সাড়া দিচ্ছ। আর প্রতীক জিনিসটা এমন, অর্থাৎ এই পূর্ণ নামের যে সংক্ষিপ্ত রূপ, এটাই হচ্ছে আমাদের কি প্রতীক। আর এদেরকে সংক্ষিপ্ত ও সুবিধাজনকভাবে প্রকাশের জন্য আমরা প্রতিটির জন্য আলাদা আলাদা প্রতীক ব্যবহার করি। ঠিক আছে, আলাদা আলাদা সবগুলোর জন্য। প্রতীক সাধারণত মৌলের ল্যাটিন, গ্রিক বা ইংরেজি নামের, আরবিও আছে, দুটি আদ্যক্ষর, আদ্য মানে কি প্রথম বা শুরুতে প্রকাশ করা। অনেক সময় একটা মৌল, এই যে সাপোজ এই যে হাইড্রোজেন মানে কি HYDROGN, হাইড্রোজেন এইচ দ্বারা প্রকাশ করছে। আবার হিলিয়াম, দেখো এই মৌলটার সাথে এই মৌল যদি এইটাও যদি প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করতো, তাহলে কিন্তু হাইড্রোজেন এবং হিলিয়াম প্যাচ বেঁধে যেত। তাহলে আমরা কিন্তু এই দুইটি মৌলকে মানে কোনটা কোন সময় ইউজ করব সেটা আর কি এই পার্থক্য করার জন্য। যেমন এই মৌলটা প্রথম একটা এইচ দ্বারা প্রকাশ করছে হিলিয়াম, আর এইচি দ্বারা প্রকাশ করছে। ঠিক আছে, দুটি আদ্য অক্ষর দ্বারা, অর্থাৎ দুটি প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। একটি অক্ষর দিয়ে প্রকাশিত প্রতীকের ক্ষেত্রে সর্বদা বড় হাতের অক্ষর ব্যবহার করা হবে। আর দুটির ক্ষেত্রে আমরা নর্মালি জানি ইংরেজিতে প্রথম অক্ষর বড় হাতের হয় আর পরের অক্ষরগুলো কি ছোট হাতের হয়। আর নিচে আমাদের এই যে কয়েকটি প্রতীক, তারপরে ইংরেজি গ্রিন বা ল্যাটিন নাম দেওয়া হলো। ঠিক আছে, এই ছকটা আমরা এখন দেখব। যেমন দেখো, ফার্স্টে আছে হাইড্রোজেন। সুন্দরভাবে এই ছকগুলো মুখস্থ করবে। হাইড্রোজেন
এইচ প্রতীক, ইংরেজি, গ্রিক বা ল্যাটিন নাম, ঠিক আছে। হাইড্রোজেনের এইচ দ্বারা প্রকাশ করা হয় প্রতীক, অর্থাৎ এই যে ইংরেজি নাম বা গ্রিক বা ল্যাটিন নামগুলো আছে এর যে সংক্ষিপ্ত রূপ সেটাই কি আমাদের প্রতীক। হিলিয়াম এইচ দ্বারা প্রকাশ করা হয়। তারপরে লিথিয়াম এলআই দ্বারা প্রকাশ করা হয়। বেরিলিয়াম বি দ্বারা প্রকাশ করা হয়। বোরন বি দ্বারা প্রকাশ করা হয়। কার্বন সি দ্বারা প্রকাশ করা হয়। নাইট্রোজেন এন দ্বারা প্রকাশ করা হয়। অক্সিজেন ও দ্বারা প্রকাশ করা হয়। ফ্লোরিন এফ দ্বারা প্রকাশ করা হয়। ফেরাম, দেখো আয়রন বা লোহা বা ফেরাম এখানে এফি, কিন্তু এগুলো বাংলা অক্ষর যদি হাইড্রোজেন এইচ, হিলিয়াম এইচি, লিথিয়াম এলআই, বেরিলিয়াম বিআই, বোরন বি, কার্বন সি, নাইট্রোজেন এন, অক্সিজেন ও ফ্লোরিন, এগুলো নামে কি প্রত্যেকটা এগুলো কিন্তু সবগুলো মিল, মানে মিল আছে আর কি। কিন্তু লোহা তাহলে কি এটা হিসাবে এল হওয়ার কথা ছিল, কিন্তু না, এই মূলটা যেভাবে আবিষ্কার এই ফেরাম এগুলো হচ্ছে ল্যাটিন নাম, ঠিক আছে। যেমন এরপরে সোডিয়াম তোমরা কোনো সময় পাইলে, সোডিয়াম ক্লোরাইড তো পড়াইলাম, যেখানে NaCl, তা সোডিয়াম এস হওয়ার কথা ছিল কিন্তু সেখানে কি এনে হইতেছে, কারণ এগুলো হচ্ছে ল্যাটিন নাম, মানে নেট্রিয়াম থেকে ওই যে এনে শব্দটি আছে প্রতীক, ঠিক আছে। আর এখানে কি লোহা, এটা হচ্ছে ল্যাটিন নাম হলো ফেরাম, এই ফেরাম থেকে এফি আর কি এই প্রতীকটি চুজ করা হয়েছে, ঠিক আছে। আশা করি যে ইনশাল্লাহ বুঝতে পারছো। এটা হলো পরমাণু পড়াইলাম, প্রতীকে পড়াই ইংরেজি বা গ্যাডের নামের প্রথম নাম, ঠিক আছে। ফেরাম আয়রন বা লোহা 8 পার্ট পর্যন্ত পড়ানোর কথা ছিল, ইনশাল্লাহ 8 পার্ট পর্যন্ত। এখন দেখো যদি কারোর বুঝতে একটু সমস্যা হয় তারা ইনশাল্লাহ এই পর্যন্তই করতে পারো, পরে নেক্সট আবার এখান থেকে শুরু করতে পারো। আমি এখন অণু এবং সংকেত পড়াবো। অণু এবং আমরা শিখেছি যে 2 বা ততোধিক পরমাণু যুক্ত হয়ে কি অণু তৈরি হয়। একটি অণুতে কি কি পরমাণু আছে সেটা জানা যায় সংকেত থেকে। তাহলে একটা থেকে আর একটা কি পার্থক্য বোঝা লাগবে। যেমন আমরা অণু পরমাণুর একটা পার্থক্য দেখছিলাম যে পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার মধ্যে মৌলের গুণাগুণ কি অক্ষুণ্ণ থাকে। আর তারপরে কি অণু কি ওই মৌল দিয়েই বা মৌলিক পদার্থ দুইটি যুক্ত হয়ে কি দুইটি বা দুইয়ের অধিক যুক্ত হয়ে কি অণু গঠন করে, ঠিক আছে। অণু হলো মলিকিউল আর সংকেত ফর্মুলা, ঠিক আছে। তাহলে এই দুইটার পার্থক্য। আর আমরা পরমাণুর ক্ষেত্রে জানিয়েছিলাম যে পরমাণু মুক্ত অবস্থায় থাকতে পারে না, অণু কি মুক্ত অবস্থায় থাকতে পারে। আর এখন অণু আর সংকেতের মধ্যে মূল পার্থক্যটা বুঝতে পারতেছি যে 2 বা ততোধিক পরমাণু একত্র যুক্ত হয়ে অণু তৈরি করে, এটা তো আমরা আগেই জানছি। এখন এই যে অণুতে কি কি ধরনের পরমাণু আছে, অণুতেই তো পরমাণু থাকে, কারণ অণু গঠন হয়, তো অণু যে গঠন হয় অণু গঠন হয় কি দ্বারা, অণু গঠন হয় পরমাণু দ্বারা, সরি আমি দুটোতে লিখতেছি পরমাণু দ্বারা, হ্যাঁ। তো এই যে পরমাণু দ্বারা সেটা জানা জানে কি কি পরমাণু দ্বারা গঠিত আছে। যেমন আমরা সাপোজ ধরো একটা অণুর সংখ্যা Na বা যৌগ লিখলাম NaCl, এই যে এখানে Na আছে কটা, একটা, ক্লোরিন আছে কটা, একটা, তাহলে একটা ক্লোরিন এবং একটা সোডিয়াম যুক্ত হয়ে আমাদের খাবার লবণ বা খাদ্য লবণ তৈরি হলো সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো একটি অণুতে কী কী ধরনের পরমাণু। তাহলে এই যে জিনিসটা এটা কি আমাদের সংকেত, NaCl হলো কি আমাদের সংকেত। যেমন H2O পানি আমরা জানলাম, এটি কিভাবে জানলাম, এটি হচ্ছে আমাদের সংকেত। আর প্রতীক কী ছিল, এখন প্রতীক হলো ছিল ইংরেজি বা ল্যাটিন নামের কি সংক্ষিপ্ত রূপ। আর সংকেত আমাদের কি সংকেতের উদাহরণটা তোমরা লিখে নিতে পারো, আমি বলে দিচ্ছি। কোনো মৌলের অণু বা যৌগের অণুতে কোন কোন মৌলের পরমাণু কতগুলো উপস্থিত তা প্রকাশ করার উপায়কে সংকেত বা রাসায়নিক সংকেত বলে। আমি আবার বলছি, তোমরা লিখে নিবে। কোনো মৌলের অণু বা যৌগের অণুতে কোন কোন মৌলের পরমাণু কতগুলো উপস্থিত তা প্রকাশ করার উপায়কে সংকেত বা রাসায়নিক সংকেত আর সংকেতে মানে বলে। আর সংকেতের ইংরেজি হচ্ছে কি ফর্মুলা, আর অণুর ইংরেজি হচ্ছে মলিকিউল, ঠিক আছে। যেমন একটা সংকেতের আমরা পানি এবং লবণ দিয়ে অনেক টাইম উদাহরণ দিচ্ছি, আমরা সংকেতের সুন্দর একটা উদাহরণ দিতে পারি। CO2 মানে কি একটা কার্বনের সাথে যদি সি মানে কার্বন আর ও হচ্ছে অক্সিজেন, এই অক্সিজেনের সাথে যদি দুটি
সরি, কার্বনের সাথে যদি দুটি অক্সিজেন যুক্ত হয় তাহলে তার নাম হচ্ছে কার্বন ডাই অক্সাইড। আমরা ছোটোবেলা অনেক নাম শুনছি যে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। এটা একটা অণু বা সংকেত। তাহলে অণু কাকে বলে আমরা পাইলাম। তারপরে আমি আবার একটু বলে দিচ্ছি যে অণু কাকে বলে এবং সংকেত কাকে বলে, ঠিক আছে। আচ্ছা শোনো, অণু দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু, মানে দুইটা পরমাণু হতে পারে, দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধন এর মাধ্যমে, অর্থাৎ কেমিক্যাল বন্ডের মাধ্যমে তো যুক্ত হবে, এর মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। এই হচ্ছে আমাদের অণু কাকে বলে। আবার বলছি, দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকলে তাকে অণু বলে। আর সংকেত কি? কোনো মৌলের অণু বা যৌগের অণুতে কোন কোন মৌলের পরমাণু উপস্থিত তা প্রকাশ করার উপায়কে সংকেত বা রাসায়নিক সংকেত বলে। এর উদাহরণ আছে কি? একটা উদাহরণ দিয়েছিলাম, কার্বন ডাইঅক্সাইড CO2, ঠিক আছে, 2 নিচের দিকে লিখবে। আচ্ছা, তাহলে এই জায়গায় অনেক টাইম নিয়ে নিলাম, তো চলো আমরা সামনের দিকে আগাই। আসলে অণুর সংক্ষিপ্ত প্রকাশই হলো সংকেত। তাহলে এত টাইম অনেক কিছু বললাম কাকে বলে, কারণ পরীক্ষাতে তুমি এটুকু লিখলে কেমন হয়ে যায়, তুমি এটুকু লিখলে নাম্বার ইনশাল্লাহ পাবে আশা করা যায়, কিন্তু যদি কাকে বলে আসে ওইভাবে লিখলে সুন্দর হবে, টিচার খুশি হবে, মার্ক দিবে। আসলে অণুর সংক্ষিপ্ত প্রকাশে কি? সংকেত। আর ওইখানে এখন যদি সংকেত এবং প্রতীকের মধ্যে পার্থক্য আছে, পারবো না ইনশাল্লাহ? পারবো। কারণ প্রতীক বলতে আমরা কি বোঝাইছিলাম, যে অর্থাৎ এই যে নামগুলো, অর্থাৎ কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর সংকেত কাকে বলে এটা দিয়ে লিখলাম, পার্থক্য বুঝে গেছি ইনশাল্লাহ। আর সহজে বোঝার জন্য, মানে এটা কি, প্রতীক হলো কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপ, আর হচ্ছে অণুর সংক্ষিপ্ত রূপ হলো সংকেত, বা যৌগের সংক্ষিপ্ত রূপ কি? সংকেত, ঠিক আছে। একটি অণু যে যে মৌলের পরমাণু দিয়ে গঠিত সেসব মৌলকে প্রতীক দিয়ে মৌলের প্রতীক দিয়ে সংকেত লেখা হয়। অর্থাৎ একটি অণু বা যৌগ যে যে মৌলের পরমাণু দিয়ে গঠিত সেসব মৌলের প্রতীক দিয়ে সংকেত লেখা হয়। অর্থাৎ এই যে কার্বন ডাইঅক্সাইড CO2, অর্থাৎ কী কী দিয়ে তৈরি? কার্বন এবং অক্সিজেন দিয়ে, এইগুলো দিয়েই তো লেখা হয়, একই তো কথা। আমরা এখন সংকেত লেখা নিয়ে এবং সংকেত কি দ্বারা থেকে কি বোঝা যায় সে বিষয়গুলো জানব। মৌলিক পদার্থের সংকেত। কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক পরমাণু একসাথে থাকে, কোনো অণু গঠন করে না, তাই এ ধরনের মৌলের ক্ষেত্রে অণুর সংকেত লেখা হয় না। যেমন সোডিয়াম মানে কি Na, লোহা, আয়রন, বললাম না বারে বারে পড়বে ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে। ফেরাম মানে লোহা, আয়রন, কপার Cu বা তামা, ঠিক আছে। আবার একটু বলি যে কঠিন বা তরল মৌলিক পদার্থের ক্ষেত্রে সাধারণত দেখা যায় অনেক পরমাণু একসাথে থাকে। এক্ষেত্রে কি অনেক পরমাণুগুলো একসাথে থাকে, কোনো ধরনের অণু গঠন করে না, তাই এই ধরনের মৌলের ক্ষেত্রে অণুর সংকেত লেখা হয় না। তবে গ্যাসীয় কিছু মৌলের ক্ষেত্রে মৌলের সমীকরণে সাধারণত দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, এজন্য তাদের সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডান পাশে ছোট করে 2 লিখে। ওই যে আমরা তো আগে এমনি মোটামুটি ধারণা পেয়েছি, আর এখান থেকে আসলে এমনি ক্লিয়ার হয়ে যাবে আশা করা যায় ইনশাল্লাহ। তাদের সংকেত লেখা হয় প্রতীকের নিচে ডান পাশে ছোট করে 2 লিখে। যেমন অক্সিজেনের সংকেত O2, নাইট্রোজেনের সংকেত নিজেদের মধ্যে নিজের আগেই দেখাইছিলাম যে একটা অক্সিজেন আর একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি O2 গঠন করে। এই যে এখানে ছকা করে দিচ্ছে, তাহলে আর লেখা রাখতেছে না, এটা দিয়ে আমরা সামনের দিকে যাই। তবে কিছু কিছু তরল এবং কঠিন পদার্থের ক্ষেত্রে দুটি পরমাণু যুক্ত হয়ে অণু গঠন করে, তাদের ক্ষেত্রে সংকেত লেখা হয় ছোট 2 লিখে। যেমন বোরোমিন, বোরোমিন হচ্ছে সংকেত কি Br2। যেমন তোমাদের প্রশ্ন আসতে পারে যে বোরোমিনের মানে দেখতে কেমন পদার্থ, তরল পদার্থ Br, ঠিক আছে, তরল লিখে দিছে পাশে। কিছু কিছু মৌলের ক্ষেত্রে সংকেত দেওয়া হলো, যেমন মৌল আমরা তো জানি হাইড্রোজেন, নাইট্রোজেন মুখস্থ করবে, এন হয়ে যাবে। এই যে প্রতীক দিয়ে আছে H, নাইট্রোজেন N, বারে বারে পড়বো ইনশাল্লাহ হয়ে যাবে। অক্সিজেন O, ফ্লোরিন F, ক্লোরিন Cl, বোরোমিন Br, আয়োডিন I, ঠিক আছে। আর অন্য সংকেত কি? এই প্রতীক দুটি হাইড্রোজেন, এর সাথে আরেকটি হাইড্রোজেন যুক্ত H2, তারপরে এর সাথে আরেকটি নাইট্রোজেন যুক্ত N2, এর সাথে আরেকটি অক্সিজেন যুক্ত O2, এর সাথে আরেকটি ফ্লোরিন, এইভাবে। অর্থাৎ নিজেদের মধ্যে বিক্রিয়া করে, অর্থাৎ রাসায়নিক বন্ধনের মধ্যে যুক্ত হয়ে কি অণু বা যৌগ তৈরি করছে, ঠিক আছে।
আচ্ছা, এখন আসো যৌগিক পদার্থের সংকেত। যৌগিক পদার্থের সংকেত থেকে বোঝা যায় যৌগটি কি কি মৌল বা পরমাণু গুচ্ছ। পরমাণু গুচ্ছ দিছে কেন? গুচ্ছ যেমন আমরা ফুলটা তুমি মৌলিক ধরতে পারো। যখন ফুলের তোড়া করা হয় তখন একটা তোড়ার মধ্যে অনেকগুলো ফুল থাকে, তখন তুমি ফুল গুচ্ছ বা গুচ্ছ বলতে তো বুঝি অনেকগুলো জিনিস যুক্ত হয়ে একটা জিনিস তৈরি হয়। এই ফুল বা ফুলের তোড়া দিয়ে ভালো বোঝাতে হবে মৌলিক পদার্থ, ঠিক আছে। কি অনুপাতে তৈরি? যেমন পানির সংখ্যা H2O থেকে বোঝাতে হয় পানির অণুর সাথে দুটি হাইড্রোজেন পরমাণু একটি অক্সিজেন। এটা আগেই পড়াই দিছি, তোমরা বুঝতে পারবে। নিচের ছক থেকে আমরা দেখবো যে কীভাবে সংখ্যা থেকে যৌগ কী কী দিয়ে তৈরি। এই যে সুন্দর একটা ছক আছে, এই ছকগুলো বুঝাই দেবো, ইনশাল্লাহ পেরে যাবে। দেখো, যৌগের নামের বৈশিষ্ট্য আর সংকেত তো বুঝলাম কি, নাম আর হলো যে মৌলে পরমাণু এবং পরমাণু গোষ্ঠ দিয়ে তৈরি। এখানে পরমাণুতে তৈরি হতে পারে, যেমন ফুল দিয়ে হইতে পারে বা ফুলের তোড়া দিয়েও হইতে পারে, ঠিক আছে। যেমন ধাতু। আচ্ছা, এখন ধাতু কি? নর্মালি যে সকল ধাতু চকচকে, যে সকল ধাতু বলছি, যে সকল পদার্থ কি চকচকে, আঘাত করলে ঝনঝন শব্দ করে এবং তাপ এবং বিদ্যুৎ পরিবাহী, তাদেরকে আমরা ধাতু বলি। কিন্তু আধুনিক সংজ্ঞা অনুযায়ী আরেকটু ভিন্ন কথা, একটু তাও বলে দেয়, যে সকল পদার্থ এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হয় তাকে ধাতু বলে। এত কিছু জানা লাগবে না। তোমরা নর্মালি ধাতু বলতে একটি পদার্থ চুজ করলা, যে পদার্থ গিলে কি ঝনঝন শব্দ করে, চকচকে, তাপ এবং বিদ্যুৎ উৎপাদন পরিবহন হয় কেন? কারণ এর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, ঠিক আছে। তাপ এবং বিদ্যুৎ পরিবহন তাকে বলে ধাতু। অধাতু মানে কি? এর উল্টো জিনিস, মানে চকচকে নয়, ধাতব শব্দ করে না, ঝনঝন শব্দ করে না, চকচকে নয় এবং বিদ্যুৎ এবং তাপ পরিবহন করে না। এখন দেখো, সাথে একটি অধাতু যুক্ত হলে যোগের নামের সাথে কি আউট, অর্থাৎ একটি যদি তোমার ধাতু এবং আরেকটি যদি অধাতু যুক্ত হয়, তার নর্মাল নামকরণ আছে কি শেষে কি? দেখো, আইট। এই যে এখানে তোমার এই কথাটা মনে, অর্থাৎ তুমি এই সংক্ষেপে মনে রাখবে যে ধাতু এবং কিছু কিছু অধাতু, মানে ধাতুর সাথে ধাতু হইতে পারে, অধাতুর সাথে অধাতু যদি যুক্ত হয়, মানে ধাতু বা কিছু ক্ষেত্রে অধাতু হইতে পারে, অর্থাৎ সাথে যদি, অর্থাৎ ধাতু প্লাস, এইভাবে মনে রাখো, ধাতু প্লাস ধাতু হইতে পারে, আবার কি ধাতু প্লাস অধাতু হইতে পারে, ঠিক আছে। ধাতু প্লাস অধাতু হইতে পারে। এই ক্ষেত্রে যদি যেমন সোডিয়াম ক্লোরাইড এনেন, সেই ক্ষেত্রে কি নামের শেষে আইট থাকবে, তাই তোমার মানে নামটা বোঝার জন্য সুবিধা হবে। যখন আইট দেখবে তখন ভাবে যে কি ধাতু প্লাস ধাতু বা ধাতু প্লাস অধাতু। হ্যাঁ, যেমন সিএও ক্যালসিয়াম অক্সাইড, তারপরে কেআই মানে পটাশিয়াম আয়োডাইড, SO2 মানে সালফার ডাইঅক্সাইড। এই যে দুই মানে ডাই, মনে রাখবে কি? এক হচ্ছে মনো, আমরা সিলেবল পড়ছি না, মনো সিলেবল, ডাই সিলেবল, 3 মানে ট্রাই সিলেবল, তারপরে 4 আচ্ছা যাই, মানে ওইভাবে মনে রাখবে যে দুই মানে ডাই, ঠিক আছে। যেমন এই দেখো, সালফার ডাইঅক্সাইড দুই আছে মানে কি ডাই অক্সাইড, তারপরে কার্বন ডাইঅক্সাইড মানে কি ডাই কার্বন, দুই আছে মানে অক্সিজেন দুইটা, কার্বন একা, ডাই মানে অক্সাইড মানে দুইটা অক্সাইড, ঠিক আছে। অক্সিজেন মানে অক্সাইড, এভাবে তো নামের সাথে আইড আছে। হ্যাঁ, তারপরে সোডিয়াম মানে কি কি মৌল আছে এর মধ্যে বা মৌলের গুচ্ছ, যেমন সোডিয়াম ক্লোরিন আছে, ক্যালসিয়াম অক্সিজেন আছে, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে অক্সাইড মানে অক্সিজেন, ঠিক আছে। তারপরে পটাশিয়াম আয়োডিন আছে, এখানে আয়োডাইড মানে আয়োডিন মানে কি পটাশিয়াম এবং আয়োডিন আছে, ঠিক আছে। সালফার এবং অক্সিজেন আছে, কার্বন এবং অক্সিজেন আছে। তারপর দেখো যে একটি অধাতু এবং কয়েকটি অক্সিজেন মিলে একটি পরমাণু গোষ্ঠ তৈরি করে, যা একটি মাত্র পরমাণুর মতো কাজ করে। অর্থাৎ কী কী যুক্ত হবে এখানে? এইটুক যে কয়েকটি অক্সিজেন, একটি অধাতু, একটা অধাতু থাকবে আর কয়েকটি অক্সিজেন থাকবে। তাহলে প্রথম ক্ষেত্রে ধাতু প্লাস ধাতু ছিল, আর এই ক্ষেত্রে কি অধাতু যোগ কয়েকটি অক্সিজেন, ঠিক আছে। অধাতু প্লাস এই যে ON দিলাম, মানে কয়েকটি অক্সিজেন মিলে, এই যে এন, এটা হলো এন দিছি আর কি, মানে বুঝাইছি যে কোনো সংখ্যা হতে পারে, ঠিক আছে। এমনি এন দিয়ে বুঝাইছি আর কি, এটা এমনি জাস্ট বোঝার জন্য, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। একটি মাত্র পরমাণুর মতো কাজ করে, অর্থাৎ পরমাণু গোষ্ঠ ধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে, তাদের নামের সাথে আইড বা এট থাকে। তাহলে আগের ক্ষেত্রে আইড ড, আর এক্ষেত্রে কি আইট ট বা এট। যেমন আমরা বলছিলাম কি একটা অপধাতু থাকবে, অধাতু থাকবে, যেমন ক্যালসিয়াম সালফেট CaSO4, তারপরে ক্যালসিয়াম সালফেট, অর্থাৎ আইট হইতে পারে, এট হইতে পারে। তাহলে CaSO4 ক্যালসিয়াম সালফেট, CaSO3 ক্যালসিয়াম সালফাইট, KNO3 পটাশিয়াম নাইট্রেট। যেমন
ক্যালসিয়াম সালফেটের মধ্যে কি ক্যালসিয়াম এবং সালফেট আছে। তারপরে দেখো এই জায়গায় যে বলছিল যে পরমাণু গুচ্ছ, আমরা কিন্তু এই প্রথম লাইনে প্রথম ঘরের ক্ষেত্রে পরমাণুই পাইছি, পরমাণু গুচ্ছ তেমন পাইনি, মানে ফুলই পাইছি, ফুলের তোড়া পাইনি। কিন্তু পরমাণু গুচ্ছের মধ্যে দেখো কি এইখানে ফুলের তোড়া কিন্তু পাইছি। দেখো যে সালফাইড যখন বলছে কি বলে, এই যে যখন সালফেট বলছে, এ সালফেটের মধ্যে কি আছে দেখো, অক্সিজেন আছে, সালফার আছে, তাহলে কি আমরা এই জায়গায় ফুলের তোড়া বা আমাদের অণু বা পরমাণু গুচ্ছ পেয়ে গেলাম। ঠিক আছে, এই জিনিসটা এই জন্য আর কি এই উপরে এই কথাটা লেগছে। তারপরে ক্যালসিয়াম এবং সালফাইড, তারপরে এই সালফাইড গঠন হয়েছে কি দেখো এস, অর্থাৎ একটা সালফার এবং 3টি অক্সিজেন যুক্ত হয়ে সালফাইড গঠন করছে এখানে। তারপরে পটাশিয়াম নাইট্রেট, এখানে প্রত্যেকটাই মানে ফুলের তোড়া আর কি পরমাণু গোষ্ঠ। ঠিক আছে, এটা বুঝে এখন আশা করা যায় ইনশাল্লাহ বুঝবে। KNO2 মানে পটাশিয়াম নাইট্রাইট, তারপরে সোডিয়াম কার্বনেট, তারপরে অ্যালুমিনিয়াম ফসফেট AlPO4, অ্যালুমিনিয়াম এবং ফসফেট। ফসফেট গঠন হচ্ছে কি একটা ফসফরাস এবং 4টা অক্সিজেন মিলে। আশা করা যায় যে ইনশাল্লাহ এই শখটি বুঝতে পারছো। তারপরে কি আমাদের আর আছে না? আলহামদুলিল্লাহ, তাহলে আমরা পার্ট মানে 8 পর্যন্ত আমাদের এই লেকচারের করার কথা ছিল, আমরা ইনশাল্লাহ শেষ করেছি। আর যদি কোথাও না বুঝে থাকো কমেন্ট করবে ইনশাল্লাহ। পরবর্তী শ্রেণীতে তোমরা যৌগিক পদার্থের সংখ্যা লেখার নিয়ম সম্পর্কে জানবে, পরবর্তী শ্রেণীর কথা বলছে। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, মৃদু ধাইকারিমির সঙ্গে থেকো। আসসালামু আলাইকুম।